আমরা প্রতিদিন একটি কোম্পানির সম্পূর্ণ পোস্টমর্টম নিয়ে আসছি। আমাদের গভীর বিশ্লেষণে থাকছে কোম্পানির বিজনেস মডেল, সমস্ত ফান্ডামেন্টালস, সেক্টরের বাধা বিপত্তি ও সুযোগ মানে হেডউইন্ডস অ্যান্ড টেলউইন্ডস এবং আরও অনেক কিছু। এই ইন-ডেপথ অ্যানালিসিস থেকে শিখতে ও জানতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, উই লার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের আলোচনায়। নমস্কার। আজ আমরা একটু ডুব দেব 23শে জুলাই 2025-এর ভারতীয় শেয়ার বাজারের হালচাল নিয়ে। হ্যাঁ, দেখা যাক কি হলো। দেখব কিভাবে আন্তর্জাতিক ঘটনা আর দেশের ভেতরের ফলাফলের এই টানাপোড়েনে বাজার ঠিক কোন দিকে গেল। ঠিক। চলুন ব্যাপারটা একটু খুলে দেখা যাক। বাইরে থেকে দেখলে তো বাজার বেশ চাঙ্গা মনে হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে যেন অন্য একটা গল্প চলছে। একদম। হেডলাইন নাম্বারস যদি দেখেন মনে হবে বাজার তো দারুণ ছিল। ধরুন নিফটি 50 প্রায় 159 পয়েন্ট বেড়েছে, মানে +0.63%। বন্ধ হয়েছে 25,219.90-তে। আর পিএসি সেন্সেক্স সেটাও প্রায় 440 পয়েন্ট উপরে, মানে +0.66% বেড়ে 82,726.64। তো দেখে মনে হচ্ছে বেশ একটা স্পষ্ট বৃদ্ধির দিন। কিন্তু এখানেই তো আসল মজাটা, তাই না? এই যে বৃদ্ধি, এর মূল কারণটা তো শুনছি আন্তর্জাতিক, ওই ইউএস জাপান ট্রেড চুক্তি। হ্যাঁ, ঠিক তাই। ওই খবরটাই বিশ্বজুড়ে একটা রিস্ক অন সেন্টিমেন্ট, লগ্নিকারীরা একটু ঝুঁকি নিতে সাহস পাচ্ছিল আর কি, সেটা তৈরি করে। আর তাতে অটো সেক্টর বেশ সাহায্য পেয়েছে। আচ্ছা, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমি দেখছিলাম বিএসসিতে যতগুলো শেয়ার বেড়েছে, ধরুন 1997টা, তার চেয়ে বেশি শেয়ার পড়েছে প্রায় 2034টা। এর মানে কি দাঁড়ালো? এর মানে পরিষ্কার, র্যালিটা ছিল খুব সংকীর্ণ, যাকে বলে ন্যারো। বাজারের সামগ্রিক স্বাস্থ্য কিন্তু ওই সূচক দেখে যা মনে হচ্ছে ততটা ভালো ছিল না। উত্থানটা মূলত কিছু হাতে গোনা বড় অটো আর ফাইন্যান্সিয়াল স্টকের ওপর ভর করেই হয়েছে। ও আচ্ছা। অন্যদিকে আইটি, এফএমসিজি, রিয়েলটির নেতো সেক্টরগুলো দেখুন বেশ চাপের মধ্যেই ছিল। এখানে একটা মজার জিনিস হলো, ভাবুন কিভাবে একটা বিদেশের খবর, ওই ইউএস জাপান ডিল, হ্যাঁ, সেটা দেশের ভেতরের কিছু খারাপ অর্থনৈতিক পূর্বাভাসকে, যেমন ধরুন এডিবি বা ইন্ড্রা ভারতের জিডিপি গ্রোথ ফোরকাস্ট কমিয়েছে, সেই খবরগুলোকে একদম ছাপিয়ে গেল। আচ্ছা, এটা কিন্তু বাজারের ওই স্বল্পমেয়াদী ভাবনাচিন্তা আর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার একটা দারুণ উদাহরণ। হ্যাঁ, সেক্টর আর স্টক ধরে দেখলে ছবিটা বোধহয় আরও পরিষ্কার হবে। যেমন আপনি বলছিলেন, অটো সেক্টর বেড়েছে প্রায় +0.85%, ব্যাংক নিফটি +0.80%, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস +0.76%। ঠিক। এর পেছনে কি ওই ভালো ফলাফলের আশা আর আন্তর্জাতিক খবর দুটোই কাজ করেছে? হ্যাঁ, মনে তো হচ্ছে তাই। দেখুন, টাটা মোটরস প্রায় 2.5% বেড়েছে। শোনা যাচ্ছে ইন্ডিয়া ইউকে এফটিএ বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে একটা আশা তৈরি হয়েছে। ও আচ্ছা। আবার দেখুন জেএসডব্লিউ স্টিল, সেটাও বেশ বেড়েছে। ওদের ইয়ারলি প্রফিট নাকি 158% বেড়েছে। সেটা তো বিরাট খবর। চোখে পড়ার মতো পতন। কারণটা কি? শোনা যাচ্ছে লোধা, মাইক্রোটেক ডেভেলপার্স, ওখানে একটা বড়সড় ব্লক ডিল হয়েছে, অনেকটা শেয়ার হাত বদল। মনে করা হচ্ছে সেটাই সেক্টরটাকে টেনে নামিয়েছে। আচ্ছা। এফএমসিজিও প্রায় -0.46% পড়েছে। ওখানে টাটা কনজিউমার প্রোডাক্টসের রেজাল্ট বোধহয় বাজারকে একটু হতাশ করেছে। স্টকটা প্রায় -1.92% নিচে। আর আইটি ইনফোসিসের কি হলো? রেজাল্টের আগেই তো পড়ছিল মনে হলো। হ্যাঁ, ইনফোসিস ফলাফল প্রকাশের আগে থেকে একটু চাপে ছিল, প্রায় -0.77% নিচে। কারণ বাজার আশঙ্কা করছিল ওরা হয়তো দুর্বল গাইডেন্স দেবে, ভবিষ্যতের আয় নিয়ে খুব একটা ভালো কিছু বলবে না। আর সেটাই হলো। হ্যাঁ, পরে দেখা গেল সেই আশঙ্কায় সত্যি। FY26 এর জন্য মাত্র 1% থেকে 3% রেভিনিউ গ্রোথের প্রজেকশন দিয়েছে, খুবই কম। খবর বা সেক্টর ভিত্তিক ভালো খবরে কিছু স্টক ছুটছে, কিন্তু অন্যদিকে যেহেতু আর্নিং সিজন চলছে, কোম্পানির নিজের ফলাফল ফান্ডামেন্টালস দেখে স্টক বাছাই করাটা এখন খুব জরুরি হয়ে পড়েছে। একদম ঠিক। শেয়ার বাজারের এই রকম গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে অবশ্যই উই লার্ন ইনভেস্টিংয়ের সঙ্গে থাকুন। এই পুরো পরিস্থিতির মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো এফআইআই আর ডিআইআইদের অ্যাক্টিভিটি,
মানে ফরেন আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স। হ্যাঁ, সেটা তো খুব গুরুত্বপূর্ণ। কি দেখা গেল? ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা ডিআইআই মানে আমাদের দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা, তারা কিন্তু এদিনও বেশ জোরালো ক্রেতা ছিলেন। প্রভিশনাল ডেটা বলছে তারা প্রায় 4,358.50 কোটি টাকা শেয়ার কিনেছেন। বাহ, বিরাট অঙ্ক। এর কারণ কি? ওই রিটেল এসআইপি? অবশ্যই, রিটেল এসআইপি ইনফ্লো এখন এনর্ম। প্রতি মাসে প্রায় 27,000 কোটি টাকা আসছে। এই টাকাটা তো বাজারে আসছেই। আচ্ছা, কিন্তু এফআইআই বা বিদেশিরা, তারা তো মনে হয় উল্টো দিকে। ঠিক তাই, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা এফআইআই তারা প্রায় 4,209.10 কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। এটাও প্রভিশনাল ডেটা। ও, প্রায় সমানে সমানে বিক্রি। কারণটা কি মনে হচ্ছে? ভ্যালুয়েশন নাকি টাকার দাম পড়া? দুটোই হতে পারে। ভ্যালুয়েশন একটা কারণ বটেই, অনেকের মনে হচ্ছে বাজারে একটু বেশি বেড়ে গেছে। আর রুপি উইকনেস মানে টাকার দাম কমাটাও একটা বড় কারণ। ডলারের নিরিখে রিটার্ন কমে যাচ্ছে, তো তাই হয়তো অনেকে লাভ তুলে নিচ্ছে বা ঝুঁকি কমাচ্ছে। এই যে এফআইআই বিক্রি আর ডিআইআই কেনার লড়াই, এই টাগ অফ ওয়ার বা দড়ি টানাটানি, এটা কিন্তু বাজারের জন্য খুব তাৎপর্যপূর্ণ। ঠিক। এটা দেখাচ্ছে যে দেশীয় বিনিয়োগকারীরা বাজারের ওপর আস্থা রাখছে, দীর্ঘমেয়াদী বৃদ্ধির দিকে তাকাচ্ছে, কিন্তু বিদেশি বিনিয়োগকারীরা একটু হলেও সতর্ক। এই লড়াইটাই ঠিক করছে বাজারের গতিপথ। তাহলে সব মিলিয়ে দেখলে, মানে 23শে জুলাইয়ের বাজারটাকে যদি সামারাইজ করি, তাহলে বলা যায় এটা মূলত একটা আন্তর্জাতিক খবরে ভর করে চলেছিল, ওই ইউএস জাপান ডিল। হ্যাঁ, বলতে পারেন। সূচক বাড়লেও র্যালিটা ছিল খুব ন্যারো। বেশিরভাগ স্টক কিন্তু পড়েছে। কোম্পানির রেজাল্ট, স্টক ভিত্তিক পারফরমেন্সে এখন মূল ভূমিকা নিচ্ছে। আর এফআইআই বিক্রির চাপ তৈরি করলেও ডিআইআই কেনার জোর বাজারকে একটা সাপোর্ট দিয়েছে। একদম নিখুঁত সারসংক্ষেপ। এই অবস্থায় লগ্নিকারীদের জন্য কি টিপস দেবেন? কি করা উচিত? দেখুন, আমার মনে হয় এই পরিস্থিতিতে কয়েকটা জিনিস মাথায় রাখা দরকার। প্রথমত, সেক্টর রোটেশনের দিকে নজর রাখতে হবে। মানে কোন সেক্টর ভালো পারফর্ম করছে, কোনটা পিছিয়ে পড়ছে, সেদিকে খেয়াল রাখা। যেমন ধরুন অটো আর কিছু নির্দিষ্ট প্রাইভেট ব্যাংক, যাদের ব্যবসায় স্পষ্ট পজিটিভ দিক বা টেল উইন্ডস আছে, সেগুলোর দিকে নজর রাখা যেতে পারে। কিন্তু আইটি আর রিয়েলিটি নিয়ে হয়তো আপাতত একটু সতর্ক থাকা ভালো। আচ্ছা। দ্বিতীয়ত, বটম আপ অ্যাপ্রোচ এখন খুব জরুরি। মানে শুধু সূচক বাড়ছে বা কমছে দেখে লাভ নেই। প্রত্যেকটা কোম্পানির ফান্ডামেন্টালস খুঁটিয়ে দেখতে হবে। তার ব্যবসা কেমন, লাভ করার ক্ষমতা কতটা, ম্যানেজমেন্ট কেমন। কারণ বাজারটা এখন খুব সিলেক্টিভ হয়ে গেছে। মানে স্টক স্পেসিফিক মুভমেন্ট বেশি হচ্ছে। ঠিক তাই। আর ঝুঁকির দিকটাও মাথায় রাখতে হবে। কিসের ঝুঁকি? এই যে বাজারের সংকীর্ণতা, মানে নেগেটিভ মার্কেট ব্রেথ, যখন অল্প কিছু স্টক বাজারকে টেনে তোলে, সেটা কিন্তু খুব স্বাস্থ্যকর লক্ষণ নয়। আর আন্তর্জাতিক খবরের ওপর এই যে অতিরিক্ত নির্ভরতা, এটাও একটা ঝুঁকি। হ্যাঁ, তা তো বটে। ইন্ডিয়া ভিআইএক্স মানে ভয়ের সূচক, সেটা হয়তো এখন কম আছে, কিন্তু তার মানে এই নয় যে নিশ্চিন্তে বসে থাকা যায়। যে কোনো সময় অপ্রত্যাশিত কিছু ঘটতেই পারে, তাই একটু সাবধান থাকা ভালো। ঠিক বলেছেন। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি। আশা করি উই লার্ন ইনভেস্টিং এর এই বিশ্লেষণ আপনাদের বাজারের পরিস্থিতি বুঝতে সাহায্য করেছে। আর আজকের এই আলোচনা থেকে একটা বড় প্রশ্ন কিন্তু উঠে আসছে, মানে ডিআইআইরা যে এইভাবে লাগাতার কিনে চলেছে, এই সমর্থনটা কি বাজারের এই উঁচু ভ্যালুয়েশনকে দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে পারবে? বিশেষ করে যদি এফআইআই বিক্রি চলতেই থাকে বা ধরুন বিশ্ববাজারের হাওয়া হঠাৎ বদলে যায়। এটা সত্যিই একটা ভাবার মতো প্রশ্ন। আগামী দিনে এর উত্তর পাওয়া যাবে হয়তো। উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের বিশ্লেষণে। ধন্যবাদ।